লাস্ট ইয়ার 2024-এ আমি সুরাটে যাই। আমার ওখানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ছিল। ওরকম আমি 40 মিনিটস ক্লাস করতে যেতাম। ওই একটু কিক করা, তো আমার সেখান থেকে ইন্টারেস্টটা পাই। ক্লাসের সময় ক্লাস করতাম, আফটার স্কুল প্র্যাকটিস করতাম। প্রথম সবার আগে আমার মনে হয়েছিল যে আমার কোচ আমাকে যদি ইনসাল্ট না করতো তাহলে হয়তো আমি এই জায়গাতে থাকতাম না। 9 ইয়ার্স ধরে আমি কোনো রকম গভর্নমেন্ট থেকে কোনো সাপোর্ট পাইনি। প্রথমত তো খেলাধুলা যারা করে তাদের একটা ভালোবাসার জায়গা। পড়াশোনা মানুষে জোর করে করতে পারে, খেলাধুলো জোর করে করে না। তো সেখানে দাঁড়িয়ে যখন এসব ফিনান্সিয়াল প্রবলেম আসে, ফিনান্সিয়াল প্রবলেম আমাদের খেলাতে সবার সব রকম ভাবে থাকে। এরকম প্রচুর পেরেন্টস চান আমি তাদেরকে চিনি, প্লেয়ারদেরকে চিনি, ভালো খেলছে, ভালো খেলতো, তারা খেলা বন্ধ করে দিয়েছে একমাত্র ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য। আর যেসব খেলা আমরা চিনে থাকি সেখানে সেটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম তারা পায় নিজেদেরকে শোকেস করতে, যেটা আমরা পাই না। মার্শাল আর্টিস্ট শ্রেয়া বসাক আজ রয়েছে আমাদের সাথে শিলিগুড়ি টক্সের শিলিগুড়ি লাইভের এই এপিসোডে। আজ কথা বলবো তার সাথে মার্শাল আর্ট নিয়ে, তাইকোন্ডো নিয়ে, কিভাবে জেদ করে এগিয়ে চলেছে সে তার জীবনের সফর, কেন চুজ করলো সে তাইকোন্ডো, কী কী বাধা রয়েছে তাইকোন্ডোতে এবং কতটা এগিয়ে গেছে এই গেমটা, এবং এর পরে আর কি হতে পারে, পুরোটা নিয়ে আজ আলোচনা। আমাদের সাথে স্টুডিওতে আজ রয়েছে শ্রেয়া বসাক। ওকে, শ্রেয়াকে জিজ্ঞেস করি, শ্রেয়া এখন কি করছো? আমি এখন পড়াশোনা করছি বিসিএ নিয়ে, 3rd ইয়ার এসএনইউতে। অ্যান্ড অলসো আমি এখানে ইনস্ট্রাক্টর হিসেবে আছি টেকনো ওয়ার্ল্ড স্কুল শিলিগুড়িতে। আচ্ছা আচ্ছা, শ্রেয়ার এর পরে এখনো পর্যন্ত শ্রেয়াকে যদি জিজ্ঞেস করি শেষ বেস্ট প্রাপ্তি কি? লাস্ট ইয়ার 2024-এ আমি সুরাটে যাই। আমার ওখানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ছিল তাইকোন্ডোতে, সেখানে আমি 2টো গোল্ড পাই। অ্যান্ড অলসো আমি ডেবিউ করেছি অ্যাজ আ ন্যাশনাল আম্পায়ার, আর এখন আমি ব্ল্যাক বেল্ট। আচ্ছা, ন্যাশনাল আম্পায়ার হিসেবে। আচ্ছা, ওকে। ছোটোবেলা কোথায় কেটেছে শ্রেয়া? শিলিগুড়িতে, আমার হোম টাউন শিলিগুড়ি। শিলিগুড়িতে, ওকে। আচ্ছা, কবে থেকে প্রথম তোমার গেম যদি বলি তাইকোন্ডো, কবে থেকে তাইকোন্ডোর প্রতি আকর্ষণটা আসলো যে আমাকে এই গেমটা খেলতে হবে বা এটা আমি খেলতে চাই? অনেক তো গেম ছিল, অনেক যদি বলি অনেক প্রতিষ্ঠিত গেম ছিল অনেক ধরনের, তো সেক্ষেত্রে কেন এটাকে পছন্দ করা? আমি টেকনোর স্টুডেন্ট, টিআইজিপিএস শিলিগুড়ি। তো সেখানে যেরকম আলাদা করে গেমস পিরিয়ড থাকে, ওখানে একটা তাইকোন্ডো পিরিয়ড ছিল। আচ্ছা, যেরকম 40 মিনিটের প্রত্যেকটা পিরিয়ডের ক্লাস হয়। তো সেখানে ক্লাস 5-এ, আমার তখন 9 বছর বয়স, ওরকম আমি 40 মিনিটস ক্লাস করতে যেতাম। ওই একটু কিক করা, তো আমার সেখান থেকে ইন্টারেস্টটা পাই। আচ্ছা। তারপরে একদিনকার স্যার বললো যে একটা চ্যাম্পিয়নশিপ আছে, তুই কি খেলবি? তো আমি বললাম যে আমি কি পারবো খেলতে? তো স্যার বললো ঠিক আছে, সময় নে। তখন 2000, এটা আমি 14-র কথা বলছি, 2014 খেলেছি ওই সেম ওয়েতে স্কুলে পিরিয়ড বেসিসে। 15-তে খেলেছি। 2016-তে স্যার বললো যে এখন মনে হয় তুই খেলতে পারবি, তো স্টেট চ্যাম্পিয়নশিপে নাম দিই। এটা কোন ক্লাসে? এটা আমি তখন 7-এ পড়ি। আচ্ছা, 7। আমার তখন 11-12 বছর বয়স। তো তখন আমি ক্লাসের সময় ক্লাস করতাম, আফটার স্কুল প্র্যাকটিস করতাম। তারপরে প্রথম স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে যাই। আচ্ছা, ওখান থেকে শুরু 2016-এ। মানে 5-এ একটা ক্লাস করার পর 40 মিনিট একটা ক্লাস করার পর মনে হলো যে এই গেমটা ভালো লাগছে, এই গেমটা তো ইন্টারেস্ট পাচ্ছি। তারপর 2 বছরের মধ্যে খেলতে যাবো অলরেডি। ততদিনে স্যার তৈরি করে দিয়েছে মোটামুটি খেলতে যাওয়ার মতো, পার্টিসিপেট করার মতন। ওকে, আচ্ছা। তারপরে প্রথম ব্রেক কোথায় পেল শ্রেয়া, যেখান থেকে শ্রেয়ার মনে হলো যে আমার এটাই তো দরকার ছিল, এটাই আমি চাইছিলাম? এবং প্রথম ব্রেক যদি বলি যে খেলা শুরু একটা ব্যাপার, প্রথম ব্রেক পাওয়া, ওইটা আমার দরকার ছিল, ওইটা আমি পেয়েছি, ওই জেদটা, ওই জায়গাটা কি করে আসা? 2016 বললাম আমার শুরু হয়েছে। তো আমি স্বাভাবিকভাবে সেই ম্যাচে ভালো খেলি, প্রথম ম্যাচ আমার। তো আমি সিলভার পাই। ভালো খেলিনি বলতে ফাইনালে হেরে গেছিলাম। সিলভার পেয়েছো, ভালো খেলোনি? আচ্ছা, হ্যাঁ। তো হ্যাঁ আর কি। তো তখন স্যারকে, সেই সময় সব বাকি যারা স্যারের প্লেয়ার ছিল, যারা এস্টাবলিশড ওই সময় অ্যাজ আ স্পোর্টস পারসন, তো তারা সবাই ন্যাশনালে যাচ্ছিল গোয়াতে। আচ্ছা, ওই সময় স্যারকে বলি যে ওরাও যাচ্ছে, আমিও যাব। স্যার তখন সবার সামনেই একটু বলেছিল যে তুই এখনো তার জন্য এলিজিবল না। তো জিনিসটা আমার খুব গায়ে লেগেছিল যে আমি তো খেলাটাকে ভালোবাসি, আমি কী করে এলিজিবল না বলে দিল। তো
আমি আরো ভালো করে প্র্যাকটিস করলাম, আমি বাইরে ক্লাবে ভর্তি হলাম, জেদ চেপে গেল তখন থেকে। হ্যাঁ, যে আমাকে জিততে হবে। 2017 আমি ন্যাশনাল খেলি, 2017 আমার প্রথম ন্যাশনাল লাইফের। 2017তেই স্বাভাবিকভাবে আমি ন্যাশনালে সিলভার পাই। তারপর 2018তে গিয়ে আমি গোয়াতে যাই, যেটা আমি প্ল্যান করেছিলাম 2016তে যাব। 2018তে যাই, সেখানে 2টো গোল্ড পাই। তো আমার মনে হয় এটাই আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। তখন অনুভূতিটা কেমন ছিল যে প্রথম একটা জেদের পরে একটা গেম খেলতে যাওয়া, সেখানে গিয়ে পরের বছর সিলভার পাওয়া, তারপরে ওই জেদটা তো মাথায় ছিলই, সেখান থেকে দুটো গোল্ড একসাথে, সেই অনুভূতিটা প্রথম কি ছিল? প্রথম কার কথা মনে হয়েছিল সবার আগে? প্রথম সবার আগে আমার মনে হয়েছিল যে আমার কোচ আমাকে যদি ইনসাল্ট না করতো তাহলে হয়তো আমি এই জায়গাতে থাকতাম না। 2016তে সিলভার পেয়েছি, একটা জেদ। 2017তেও সিলভার পেয়েছি, একটা জেদ যে গোল্ড পাচ্ছি না। দেন একবারে আমাকে 2টো গোল্ড দিয়ে দিয়েছে ভগবান। ওটা একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল, সত্যি সুন্দর অ্যাচিভমেন্ট। তখন বাড়ির থেকে কেউ গেছিল না একা গেছিলে? না না, সব সময় আমার বাড়ির থেকে মা বাবা যায়, সবসময় দুজন একসাথে? দুজন একসাথে। শুধু লাস্ট ম্যাচে এই সুরাটে যেটা গেলাম ওখানে শুধু বাবা গেছিল। আচ্ছা, সুরাটের ম্যাচটা কবে হয়েছিল? ডিসেম্বরে, এই 2024-এর। আচ্ছা, 2024 এটা লাস্ট অ্যাচিভমেন্ট এখন? লাস্ট অ্যাচিভমেন্ট এখনো পর্যন্ত। হ্যাঁ, সেটাতে কি ছিল, কোন মেডেল? দুটো গোল্ড। 2টো গোল্ড, ওটা তো 2টো গোল্ড। বাহ, সে আর যখন পাচ্ছে এখন থেকে যা যা শুনছি, এখন 2টো করে সব গোল্ড হচ্ছে বা 2টো করে অ্যাচিভমেন্ট থাকছে। হ্যাঁ। আচ্ছা, খেলোয়াড় হওয়ার তো কিছু কিছু পজিটিভ দিক আছে, কিছু কিছু নেগেটিভ দিক আছে। পজিটিভ দিকগুলো কি কি, নেগেটিভগুলো কি কি, কি কি ফেস করেছো তুমি একজন খেলোয়াড় হওয়াতে? প্রথমে আমার স্পোর্ট পুরোপুরি ডিফারেন্ট একদম। একটা এটা কমব্যাট স্পোর্ট, এখানে গায়ে হাত পায়ে ব্যথা লাগে। আমার ফ্যামিলির দিক থেকে নিজেকে ওই জায়গাতে আনার আমার অনেক ফাইট ছিল। শুরুটা ঘর থেকে হয়েছে, মাকে বলা যে আমি এই খেলাতে নাম দেব। প্রথমত তো মেয়ে হয়, তুমি এই খেলা খেলতে পারো না, মার্শাল আর্ট খেলতে পারো না, কোথায় ব্যথা লেগে যাবে। সেকেন্ডলি আমাদের ফ্যামিলি থেকেও খেলে না, তো তুমি হুট করে এরকম খেলা খেলতে পারো না। খেলাতে প্রবলেম ছিল না, এটা প্রবলেম ছিল যে আমার ব্যথা লেগে যাবে, অ্যান্ড সেকেন্ডলি সবাই কি বলবে, মানে এরকম খেলাতে আমরা নাম দিয়েছি। তো স্টার্টিং হয়েছিল ঘর থেকেই। আর স্বাভাবিকভাবে এই খেলাতে ছেলেরা বেশি পার্টিসিপেট করে, মেয়েরা কম করে, কম্পারেটিভলি কম, এখন কম না, ইভলভ হচ্ছে দিন। তো এটাই আমার মনে হয় যে এই ডিসঅ্যাডভান্টেজ বলতে প্রথমে স্টার্টিংয়ে এটাই। অ্যান্ড তারপর তো গ্র্যাজুয়ালি যখন তুমি একটা হবি থেকে একটা প্রফেশন হিসেবে নিয়ে যাও, এই জাম্পটাতে তো প্রচুর ডিসঅ্যাডভান্টেজ অ্যাজ আ স্পোর্টস পার্সন ইন ইন্ডিয়া। যেমন তোমাকে কি কি ফেস করতে হয়েছে? আমাকে ফেস করতে হয়েছে যখন বাইরে খেলতে যাই, আমার ফিনান্সিয়াল ব্যাপার। সেখানে গভর্নমেন্টের থেকে কোনো হেল্প আসে না? কোনো দিন আসেনি। আমি 10 বছর ধরে খেলছি, আমি 9 বছর বয়স থেকে স্টার্টিং হয়েছে, আমি 9 বছর বাদই দিলাম, 2016, আজকে 2025 চলছে, 9 বছর হয়ে গেছে। 9 ইয়ার্স ধরে আমি কোনো রকম গভর্নমেন্ট থেকে কোনো সাপোর্ট পাইনি। কোনো গভর্নমেন্ট থেকেই কোনো সাপোর্ট পাওনি? নট ইভেন, মানে কোনো কিছুই না? নাথিং। লাইক কিছু কিছু ক্ষেত্রে তারা এসে মেমেন্টো দেয়, পিকচার তোলে, চলে যায়, নট আ ফিনান্সিয়াল সাপোর্ট। আচ্ছা, মানে কোনো জায়গায় ধরো খেলতে যাচ্ছ, সেক্ষেত্রে তো একটা ফেয়ার থাকে, সেটা ট্রেনের হোক বা প্লেয়ারের হোক, একটা ফেয়ার থাকে। শুধু ট্রেনের ফেয়ার না, আমাদের একটা রেজিস্ট্রেশন ফিস থাকে। আর যখন আমরা ইন্টারন্যাশনাল খেলি আমাদেরকে সবকিছু ডলারে পে করতে হয়, আর ইন্ডিয়ান কারেন্সি জানোই যে ডলারের তুলনায় অনেকটাই কম ভ্যালু। তো সেখানে ওদের 100 মানে আমাদের 9000-এর সমান। তো এরকম সেটা শ্রেয়াকে পে করতে হচ্ছে নিজের থেকে। এবং যখন আমি যে ফেয়ারটার কথা বলছিলাম, ধরো ট্রেনের ক্ষেত্রে বা প্লেনের ক্ষেত্রে যখন কোথাও থাকে, সেখানে খেলোয়াড়দের জন্য তো একটা কোটা থাকে যে এখানে একটুখানি কম পাবে বা একটা কম্পেনসেশন থাকে। সেক্ষেত্রে কি এই গেমের ক্ষেত্রে, তাইকোন্ডোর ক্ষেত্রে বা মার্শাল আর্টের ক্ষেত্রে নেই? না, মানে এই গভর্নমেন্টের সেটা নেই না। তো ধরো যারা আটকে গেছে এখনো পর্যন্ত, তারা খেলছে, মানে তুমি যেহেতু 10 বছর ধরে খেলে যাচ্ছ, এখন যারা খেলায় উঠে আসছে, এই খেলাতে তাইকোন্ডোতে বা মার্শাল আর্টে যদি বলে থাকি, উঠে আসছে যারা, ধরো 5 বছর খেলেছে, 7 বছর খেলেছে, 8 বছর খেলেছে, তাদের ক্ষেত্রে কোন জায়গাটায় বাধা হচ্ছে? আর যদি বাধা হয়ে থাকে ফিনান্সিয়াল বা অন্য ক্ষেত্রে, সে জায়গাটায় তুমি দাঁড়ালে পারে তুমি কিভাবে তাদেরকে হেল্প করবে? কারণ যেহেতু তুমি উত্তরসূরি যারা আসছে তারা, এবং তুমি অনেক বছর ধরে খেলছো। প্রথম যেটা প্রবলেম আসবে, যে প্রথমত তো খেলাধুলা যারা করে তাদের একটা ভালোবাসার জায়গা। পড়াশোনা মানুষে জোর করে করতে পারে, খেলাধুলা জোর করে করে না।
তো সেখানে দাঁড়িয়ে যখন এসব ফিনান্সিয়াল প্রবলেম আসে, ফিনান্সিয়াল প্রবলেম আমাদের খেলাতে সবার সব রকমভাবে থাকে। প্র্যাকটিসে থাকে, আমাদের ডায়েটে থাকে, আমাদের ইকুইপমেন্টসে থাকে, আমাদের খেলতে যাওয়া নিয়ে থাকে, ফেয়ার নিয়ে থাকে, ফুডিং, লজিং, রেজিস্ট্রেশন ফি, সব কিছুতে ফিনান্সিয়াল প্রবলেম আছে। আজকে আমার পেরেন্টস আমাকে অ্যাফোর্ড করতে পেরেছে, এরকম প্রচুর পেরেন্টস আছে, আর আমি তাদেরকে চিনি, প্লেয়ারদেরকে চিনি, ভালো খেলছে, ভালো খেলতো, তারা খেলা বন্ধ করে দিয়েছে একমাত্র ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য, কারণ তাদেরকে কোনো সাপোর্ট করছে না কোনো জায়গার থেকে। অ্যান্ড তারা রাস্তা বের করতে পারছে না যে তাদেরকে সাপোর্ট কোথায় চাওয়া উচিত, কি করে চাওয়া উচিত। এইসব জিনিসগুলোর জন্য কি হয়, মানুষে হাফ রাস্তায় খেলা ছেড়ে দেয়, যার জন্য আমাদের দেশের অ্যাথলেট মিস হয়ে যাচ্ছে, তারা হারিয়ে ফেলছে একজন প্লেয়ারকে, গড়তেই তো পারছে না সে নিজের মতন করে কিছু কিছু এইসব ব্যারিয়ার্সের জন্য। তো তোমার কি মনে হয় একজন অ্যাথলেট হিসেবে বা একজন শিলিগুড়ির প্লেয়ার হিসেবে কি মনে হয় যে শিলিগুড়িতে এই জায়গাটা কম, খেলোয়াড়দের জায়গাটা কম, নাকি পুরো ইন্ডিয়ার মধ্যে এই জিনিসটা রয়েছে বা পুরো রাজ্যে রয়েছে? আমি বলবো যে রাজ্যে তো একটু তো কম আছেই, পুরো ওয়েস্ট বেঙ্গলে আমাদের খেলার বিষয়টা প্রচুর কম, খুবই ল্যাক করে যাচ্ছে অ্যাজ কম্পেয়ার টু আদার স্টেটস। আমি যখন ন্যাশনাল খেলি তখন আদার স্টেটসের বেটার দ্যান ওয়েস্ট বেঙ্গল কন্ডিশন ওদের থাকে। আর বাকি যদি বলি ইন্ডিয়ার বাইরে তো অবশ্যই প্রচুর অপরচুনিটিস, আমি বিদেশেও খেলেছি, তাদের সাথেও কথা বলেছি। দেখো আমরা না স্টুডেন্ট অ্যাথলেট, আর ওরা শুধু অ্যাথলেট। আজকে আমরা যেই কাজই করছি না কেন, যেই প্রফেশনেই আসে না কেন, দ্য এন্ড রেজাল্ট ইজ মানি। তো ওরা ওদের ভালোবাসার জিনিসটা করছে, আমি আউট অফ কান্ট্রি প্লেয়ারদের কথা বলছি, ভালোবাসার জিনিসটা করছে, খেলছে ওরা, তো তার জন্য তারা টাকা পাচ্ছে, যে কোনো থ্রু দিয়ে তারা সেটা আর্ন করছে। আজকে আমাদের দেশে সেই ব্যাপারটা নেই যে আমরা এটা দিয়ে আর্ন করতে পারবো বা ওরকম একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবো, তার জন্য আমরা কি করছি, আরো বাকি সব কাজ করছি। তো এটা খুবই নর্মাল ব্যাপার যে আমি আর 5টা কাজ করছি দেন আমি খেলছি, আর ও শুধু খেলছে, তো ওর পারফরমেন্স আমাদের থেকে অনেকটা বেটার। সারাদিনও খেলা নিয়েই আছে, সেক্ষেত্রে সারাদিন খেলা অনেক নিয়ে জায়গাতেই আছে, মাথা লাগাতে হচ্ছে। ওটাই। আচ্ছা, তোমার কি মনে হয় কোনো জায়গাতে গেলে এই খেলার যে এই ল্যাকটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে, বা যদি পজিটিভ দিকে আমি নিয়ে যেতে চাই নেগেটিভ থেকে, তাহলে কি করা উচিত? তাহলে কোন কোন জায়গায় ল্যাক আছে সেগুলোকে একটু দেখা উচিত। কারণ অন্যান্য স্পোর্টসের ক্ষেত্রে যদি দেখি ইন্ডিয়াতে, এক তো ছেলেরা সব কিছুতেই বেশি থাকে, স্পোর্টসের ক্ষেত্রে মেয়েদের সংখ্যা খুবই কম। মার্শাল আর্ট এমন একটা জায়গা যেখানে ছেলেদের ক্ষেত্রেই জায়গাটা, এবং তাছাড়া ইন্ডিয়াতে পার্টিকুলার কিছু কিছু খেলা আছে যেগুলোর ক্ষেত্রে স্পন্সরশিপ আসে বা একটা হিউজ অ্যামাউন্ট গভর্নমেন্ট খরচা করে, কিন্তু সেক্ষেত্রে এই গেমগুলোতে কেন আসে না? মানে কোথায় ল্যাকটা রয়েছে? কিছু কিছু আমাদের নোন গেম যেগুলো আমরা সবাই দেখে থাকি, সেখানেও কিন্তু কোথাও একটা জেন্ডার ব্যারিয়ার চলে আসে ছেলে আর মেয়ের মধ্যে। আজকে যখন কোনো একটা খেলার আমরা ক্যাপ্টেন জিজ্ঞেস করি, মাথায় কিন্তু একটা মেল ফিগারই আসে, ওয়াই নট ফিমেল ফিগার। প্রবলেমটা আমাদের একজনের না, প্রবলেমটা আমাদের গভর্নমেন্টের একজনের না, প্রবলেমটা মানে কোনো আমি এক জায়গায় দোষ দিতে পারছি না যে এদের প্রবলেম, পুরো সোসাইটি, ইউথ, সবার। আজকে যে স্পন্সরশিপ বা কোলাবোরেশনের যে কথা বলছি, এটা অনেক মেজর রোল প্লে করে একটা স্পোর্টস পার্সনের লাইফে। তো তখন কি হয়, ধরো একটা মেয়ে একটা ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে একটা গান দিয়ে, তো সে ধরো সেই ভিডিওটাতে নাচ করছে বা কিছু একটা করছে, যেগুলো আমরা মোস্টলি ভিউড ভিডিওতে দেখে থাকি। আর সেম গানে একটা মেয়ে পাঞ্চার কিক করছে, ভিউজ কোনটাতে যাবে? অবশ্যই আগেরটাতে। তো এটাতে আমরা কাকে দোষ দিব? ইউথকে, যে ইউথ দেখছে কেন। এখন একটা স্পন্সরশিপ যে আমরা ব্র্যান্ড কোলাবোরেশনের জন্য বলি, তো তারা একটা অ্যাডভার্টাইজমেন্ট পারপাসের জন্য আমাদেরকে হায়ার করবে, তাদের দরকার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, তাদের প্রোডাক্টের সেল। ও কি দেখবে যে আমি যখন ইনভেস্ট করছি, আমি এমন কারোর কাছে ইনভেস্ট করি যে আমাকে রিটার্ন দিতে পারবে, তো অবশ্যই একটা স্পোর্টস পার্সনকে না দিয়ে ও সেই মানুষটাকে দিবে যে এরকম কন্টেন্ট বানিয়ে থাকে, রিলস বানায়, গান করে, নাচ করে, যেখান থেকে আর্নিংটা হবে। তো যেখানে ভিউজ সেখানেই ওরা টাকা দিতে পছন্দ করে। আর যেসব খেলা আমরা চিনে থাকি, সেখানে সেটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম তারা পায় নিজেদেরকে শোকেস করতে, যেটা আমরা পাই না। লিগ টুর্নামেন্ট তারা পায়, 3 মান্থ পর পর একটা টুর্নামেন্ট,
তারা পায়, বছরে টুর্নামেন্ট তারা পায়, ওই টুর্নামেন্টকে বেটিং হিসাবে আরও অনেক ইনস্টিটিউশনরা কাজ করে থাকে, সেখান থেকেও একটা মানি জেনারেট হয়। তো এভরিথিং ইজ আ পার্ট অফ বিজনেস অফ দ্যাট স্পোর্ট। আমরা স্পোর্টটাকে এখনো বিজনেস হিসেবে দেখিনি, কারণ আমাদের কাছে একটা ইউজ আছে স্পোর্ট। আমার মনে হয় যে সেই স্পোর্টটার উপরে আমার কোনো ডিসরেসপেক্ট নেই, কিন্তু আমি চাই অ্যাটলিস্ট 60-40 হওয়া দরকার, বাকি খেলোয়াড়দের দেখা দরকার, অপরচুনিটিস দেওয়া দরকার, স্পন্সরশিপ দেওয়া দরকার, মেবি নট লাইক দেম, আমি বললাম আবার 60-40। আচ্ছা, শ্রেয়া যে এতদিন ধরে খেলছে, শ্রেয়ার এতগুলো অ্যাচিভমেন্ট, আচ্ছা বাই দ্য ওয়ে শ্রেয়ার কতগুলো গোল্ড মেডেল আছে? 15টা গোল্ড মেডেল। 15টা গোল্ড মেডেল আছে, একটা জেদের পর 15টা গোল্ড মেডেল। আর বাকি অ্যাচিভমেন্ট কি? 2018 থেকে গোল্ড মেডেল শুরু হয়েছে। তারপরে 19-এ স্টেটে 2টো গোল্ড ছিল, ওই স্টেটে 2টো গোল্ড পর পর আমি একটু ব্রেক নিয়েছিলাম আমার খেলার থেকে। আচ্ছা, তারপর 2023 থেকে আবার খেলি। আচ্ছা আচ্ছা, খেলোয়াড়দের তো একটা ভালো ডায়েট থাকে, মার্শাল আর্টের একটা ভালো ডায়েট আছে, কারণ মার্শাল আর্ট সবসময় একটা যদি বলি মার্শাল আর্ট ভাবলেই সবার আগে একটু মারামারিটা সবার মানে নর্মাল এটা আসেই, এটা ঠিক আছে। তারপর সেক্ষেত্রে তো একটা ডায়েটের একটা হিউজ জায়গা আছে, সেই ডায়েটটা কি থাকে মার্শাল আর্টের একটা প্লেয়ারের, সেটা স্যার থেকে শুনি একটু। এই যে মার্শাল আর্ট কথাটা শুনলে যে আমরা একটা মারামারি ভাব করি, বাট যারা অ্যাকচুয়ালি মার্শাল আর্টিস্ট, যারা অনেক বছর থেকে প্র্যাকটিস করছে, তারা খুবই কামিং পার্সন হয়, খুবই পোলাইট হয়, বিকজ যারা জানে তারা অ্যাগ্রেসিভ হয় না। আমরা তো পয়েন্টের জন্য খেলি, সে তো আর আমার এনিমি না, অপোনেন্ট। তো এই আর্টিস্টিক ফর্মটা এমনি এমনি চলে আসে যে আমার ওটা খেলা, ওটা একটা আর্ট। তো এই যে মার্শাল আর্ট, এটা শুধু ফিজিক্যাল ব্যাপার না, এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। তো সেই মাইন্ডসেট, একটা কামিং মাইন্ডসেট তখন চলেই আসে যে আমাকে মারতেই অমন করে হবে যাতে তার ব্যথা না লাগে। মাঝে মধ্যে মারতে গিয়ে ব্যথা লেগে যেতে পারে, বাট এটা খুবই কম, রেয়ার থাকে যে সেও যখন এসেছে তারও বডি স্ট্রাকচার ওরকম। আর যদি ডায়েটের কথা বলি, হ্যাঁ একটা ডায়েট তো থাকে সবার। সে ডায়েটটাকে আমরা একটু জানতে পারি, অল্প কিছু জানতে পারি, পুরোটা জানতে চাইছি না আমরা, কারণ যেহেতু খেলোয়াড় তারও কিছু হয় না অনেক ক্ষেত্রে রান্নার ক্ষেত্রে সিক্রেট মশালা ইউজ হয়, সেক্ষেত্রে সেরকম কিছু তো সিক্রেট থাকবেই তার। তো কিছু একটা ডায়েট তো আমরা একটু জানতে চাইছি, যাতে আপকামিং যারা আসবে তাদের যেন ভয়টা একটু কমে যায়। নর্মালি জিনিসপত্র আমরা সবাই জানি, বাড়ির খাবার খাও। ওয়ান অ্যান্ড অনলি সলিউশন, তেল কম, মশলা কম, ময়দা বাদ, দেন যেগুলো আমাদের মিল্ক প্রোডাক্ট কম খাওয়া বেটার। বাস প্রোটিন বেশি খাবে, তোমার যা বডি ওয়েট তত গ্রাম প্রোটিন আমাদের রোজ দিন লাগে। লাইক আমার বডি ওয়েট এখন 54-55 এরকম ফ্ল্যাকচুয়েট করে, তো আমার ওই 55 গ্রাম প্রোটিন রোজ লাগবে, এটা আমার বডির রিকোয়ারমেন্ট। কারণ তুমি সেটা কি করে প্রোভাইড করবে, তোমার দায়িত্ব। উইথ দ্য এক্সারসাইজ 60% আমাদের ডায়েটে থাকে, 40% আমাদের ওয়ার্ম আপ এক্সারসাইজ এসবে থাকে। এটাই খুবই নর্মাল ডায়েট প্ল্যান, সবাই জানি কি কি খেতে হয়। বয়েলড খাও একটু বেশি, একটু গ্রিলড খাও, তেল কম, মশলা কম, এগুলো নর্মাল, আর কিচ্ছু না, শুধু প্রোটিনটাকে ঠিক রাখতে হবে বডির। একটা সময় গিয়ে তুমি বলেছিলে তোমার একটা গ্যাপ চলে এসেছিল খেলার ক্ষেত্রে, সেই গ্যাপটা কেন? 2019-এ আমি ক্লাস 10-এ পড়ি, তো মাধ্যমিকের জন্য গ্যাপ, তারপরে কোভিডের জন্য একটা গ্যাপ, তারপর কোভিড শেষ হতে হতে আমার উচ্চ মাধ্যমিক, সেখানে গ্যাপ, তাই ওই একটা গ্যাপ হয়ে গেছে। 2019-এ লাস্ট খেলেছি, তারপর 2023-এ ডিরেক্ট এশিয়ানে খেলেছি। আচ্ছা, এশিয়ানে কি করে আসলে? কারণ একটা সময় হয় না যে শূন্যস্থান কেউ না কেউ পূরণ করে দেয়, তুমি একটা জায়গা থেকে খেলছো, খেলতে খেলতে একটা স্টপ দিলে, সেখান থেকে আবার 2023-এ লাভ, মানে এই কন্ট্যাক্টটা কি করে আসলো এবং সেটার গ্যাপটা কি করে ফুলফিল করলে? আমি যেই সময় খেলা বন্ধ করছি, আমাদের খেলার একটা মানে র্যাঙ্ক থাকে, তুমি জায়গাটায় না থাকলে অন্য কেউ চলে আসবে, কিন্তু আমি যেই সময় খেলাটাকে স্টপ করেছি ওই সময় একটা সলিড রিজন ছিল কোভিড, তখন কেউই খেলা চালাতে পারিনি। তো সেই শূন্যস্থানটা হতে হতে আমি ট্র্যাকে ফিরে এসেছিলাম। তো বাট ওই মোমেন্টে আমার জন্য আমার ডিসঅ্যাডভান্টেজ ছিল আমার ওয়েট তখন চলে গেছিল 75-80 কেজিসের মতো। 75-80 কেজি হিউজ। আমার হাইটে অনেক বেশি।
তারপর কি করে সেটা থেকে 2022-এ নভেম্বর মাসে আমি জানতে পারি যে আমার এরকম একটা ইয়ে আছে, এশিয়ান খেলা আছে 2023-এ জুলাই মাসে। টাইম স্পেন্ডটা খুব কম, খুবই কম। আমার ওয়েট তখন 75-80 কেজি, আমার বয়স তখন 18 বছর, ওই সময়কার কথা। তো তখন আমি ফুল প্র্যাকটিস করেছি, রাত দিন রাত এরকম, মানে খেলেই যাচ্ছি এরকম। অ্যান্ড ওই সময় আমাকে আমার কলেজ খুব সাপোর্ট করেছে। আমাকে কলেজ 3 মাসে ছুটি দিয়ে দিয়েছে যে তুমি বাড়িতে গিয়ে প্র্যাকটিস করো। আমি শিলিগুড়ি চলে এসেছিলাম কলকাতা থেকে, আমি শুধুই প্র্যাকটিস করেছি আর ডায়েট করেছি। এরকমও দিন গেছে 2টো পর্যন্ত আমি শুধু প্র্যাকটিস করে যাচ্ছি। যখন প্র্যাকটিস করো ক্ষেত্রে, তাইকোন্ডোর ক্ষেত্রে, তখন প্র্যাকটিসটাকে একাই করা যাবে? এটা একটা ইন্ডিভিজুয়াল খেলা না, এটা একটা ইন্ডিভিজুয়াল খেলা, ঠিক আছে? তোমাকে একটা টাইম পর্যন্ত কোচের হেল্প লাগবে। তারপরে যখন সবসময় প্র্যাকটিস করো তখন তোমার হেল্প লাগবে না। কিছু কিছু জায়গায় হেল্প তোমার ধরো লাগলো, যেরকম ধরো তুমি 2 দিন নিজে প্র্যাকটিস করলে, 3 দিনের দিন তোমার ধরো কোচের 2 ঘন্টার হেল্পে চলে যায়, কিন্তু ওটা একটা স্টেজের পরে। মানে তুমি জিনিসগুলো জানো অ্যান্ড তোমাকে সেগুলোকে ব্রাশ আপ করতে হবে, আরো ভালো করতে হবে। কিক পা আমাদের কিন্তু ওঠেই, সবারই একটু একটু ওঠেই, কিন্তু ওটাকে পারফেক্টলি পাটাকে ওঠানো, কোন জায়গাটা লাগবে সেটাকে টেকনিক্যালি ঠিক করা, সেগুলো কোচ করবে। তো এই যখন আমি এশিয়ান খেলবো তখন আমার অনেক দিনের একটা প্র্যাকটিস, 2023-এ আমি বললাম খেলেছি, তো তখন আমি সেই জায়গায় পৌঁছে গেছি যে আমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারি। অ্যান্ড যারা বিগিনার্সও তারাও নিজে নিজে প্র্যাকটিস করতে পারে। এটা একটা ইন্ডিভিজুয়াল খেলা। আজকে এখন ব্যাডমিন্টন আর টেবিল টেনিস বলি, আমাদের একজনকে দরকার হয় প্র্যাকটিস করার জন্য, কিন্তু তাইকোন্ডো একটা ইন্ডিভিজুয়াল স্পোর্ট, আমরা হাওয়াতে কিক করে প্র্যাকটিস করতে পারি। শুধু টেকনিকটা জানতে হবে, শুধু টেকনিকটা জানতে হবে। আচ্ছা, তোমাদের ইকুইপমেন্টস কি লাগে? বলছিলাম অনেক ইকুইপমেন্টস দরকার হয়। হ্যাঁ, এই ইকুইপমেন্টসটাও আমাকে টেকনো থেকে স্পন্সর করেছে। আচ্ছা, স্কুলের একটা বড় একটা অংশ আছে। স্কুল না, টেকনো ইন্ডিয়া গ্রুপ। টেকনো ইন্ডিয়া গ্রুপটা তোমার কাছে। কি কি ইকুইপমেন্টস লাগে? হেড গিয়ার থাকে, 2টো গ্লাভস থাকে হাতে, ফুট কভার থাকে। ফুট কভার শুধু ফিটের জন্য থাকে, পায়ের তলায় খোলা, শুধু ওপরটুকু। গ্রোয়িং গার্ড থাকে ফর দ্য জেনিটাল এরিয়া। একটা তো সময় ছিল যে সময় শ্রেয়া অনেকদিন খেলতে পারেনি বা খেলেনি, খেলার থেকে দূরে ছিল। সেটার কারণটা তো একটা, ধরো কোভিডের কথা আমরা যেটা শুনলাম, আর কি কারণ ছিল? 10th 12th এক্সাম। আর শূন্যস্থান তো পূরণ হয়ে যায়, শূন্যস্থানটা পূরণ হয়নি, এটার একটা কারণ বোধ হয়, তাই কি? মানে শূন্যস্থান তো সেখানে পূরণ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আবার শ্রেয়ার আবার খেলতে যাওয়া, এই জাম্পটা কিভাবে? না, শূন্যস্থান যদি পূরণ হয়েও যেত, এরকম হতো না যে আমি খেলতে পারতাম না। তার কারণ 2019-এ আমি অলরেডি ইন্ডিয়ার হয়ে খেলেছি, তো এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা যে আমার ছিল, সেটা ওটা একটা ছিল আমার লেভেলটা, ওটা আমি ধরে রেখেছিলাম। আর 2023-এ যেটা খেলতে হবে, ওখানে আমার মেন চ্যালেঞ্জ ছিল আমার বডি ওয়েট আর আমার প্র্যাকটিস। আমরা তো একটা গেম যেটা খেলে, ওখানে প্রচণ্ড পরিমাণ ফ্লেক্সিবিলিটি দরকার, অ্যান্ড বডির এতটা মুভমেন্ট, তো ক্র্যাম্প প্রচুর হয়। অ্যান্ড যখন তুমি একটা টাইমের পরে যখন খেলবে, তো তোমাকে মানে ধরো স্ট্রেচিং খুলছে না, অনেকটা সময় নিয়ে তারপর খুলে, অ্যান্ড ইনজুরি হয়ে যাওয়ার চান্স প্রচুর বেশি থাকে। ধরো লিগামেন্টটা ছিঁড়ে গেল, একটা স্পোর্টস পার্সনের কেরিয়ারে ইনজুরি মানে বিশাল বড় ফ্যাক্টর। তো এটা আমার চ্যালেঞ্জ ছিল। আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কলকাতাতে। আচ্ছা, ওটাও টেকনোরই আন্ডারে, টেকনো ইন্ডিয়া গ্রুপের আন্ডারে। তো আমাদের যে এমডি স্যার, আমাদের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রয় চৌধুরী স্যার, উনি আমাকে পারমিশন দেয় ফর 3 মান্থ যাতে আমি এখানে এসে প্র্যাকটিস করতে পারি। আচ্ছা। আর আমার কলেজে অ্যাডমিশন হয়েছিল, আমি ওখানে স্কলারশিপ পেয়েছিলাম, 2টো স্কলারশিপ পেয়েছিলাম। একটা আমার মেরিট স্কলারশিপ ছিল বিকজ অফ মাই এইচএস পার্সেন্টেজ, আর আরেকটা স্কলারশিপ ছিল স্পোর্ট স্কলারশিপ, যেটা তুমি যখন ন্যাশনাল খেলবে তারপরে তুমি সেটার জন্য অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, মানে শ্রেয়া শুধু খেলোয়াড় না, শ্রেয়া পড়াশোনাতেও খুব ভালো। না, খুব ভালো না, পার্সেন্টেজ একটা ভালো, ভালো মানে স্কলারশিপ পাওয়ার মতন। তো ভালোই হলো। আচ্ছা, তো তারপরে আমাকে কলকাতায় এখনো আমার যে মেন্টার, তিনি হচ্ছে প্রাঞ্জল ব্যানার্জি, ওনাকে সবাই চেনে, উনি এশিয়ার ফিফার রেফারি একমাত্র। তো তিনি আমার মেন্টার, উনি আমার ওখানকার যত স্কলারশিপ থাকে উনি সব হ্যান্ডেল করে।
তো তারপরে আমি শিলিগুড়ি চলে আসি ফর প্র্যাকটিস, মানে রীতিমতন সারা দিন রাত প্র্যাকটিস করেছি আমার আগের মতন লেভেলটাকে ফিরিয়ে আনা, শুধু আগের মতন ফিরিয়ে আনা না, সেটাতে বেটার করা, বিকজ আমার টার্গেট ছিল গোল্ডের। আমি কোনো দিন কোনো খেলায় এরকম টার্গেট নিয়ে যাই না যে আমি গোল্ড পাবো, একদম আমি অনেস্টলি বলছি। আমি সবসময় মনে করি যে আমার কাছে আমার পারফরমেন্সটা বেটার, পারফরমেন্সটা আমার জন্য সবথেকে বেশি ম্যাটার করে। আমি যদি ভালো খেলে হেরে যাই, আমার কাছে সেটাই আমার কাছে জেতার মতন। যে গোল্ড পেতেই হবে টার্গেট নিয়ে গেলাম, এটা কোনোদিন হয়নি, কিন্তু সেইবার হয়েছিল যে আমাকে গোল্ড পেতে হবে। আর আমি খুব ফটো তুলতে ভালোবাসি, তো আমি এরকম প্ল্যান নিয়ে গেছিলাম যে আমি এরকম জিতবো আর এই পোজে একটা ফটো তুলবো। আর সেই পোজটা আমার অনেক জায়গায় এসেছিল সেই ফটোটা আমার। আমি মেডেল জেতার পরে কিস করি মেডেলের দেখি যে ফার্স্ট পজিশন অ্যান্ড কিসিং দ্য মেডেল। আমি বাইট করি না, সবাই এরকম বাইট করে মেডেল নিয়ে, আমি কিস করি। তো ওই পিকচারটা আমার কাছে এখনো আছে, আমার সোশ্যাল মিডিয়াতেও আছে। ওই পিকচারটা তুলবো বলে আমি ভেবেছিলাম আমাকে গোল্ড পেতে হবে, সেকেন্ড হলে তো 2 দেখাতে পারবো না। মানে একটা খেলোয়াড় তার ইচ্ছে আমি এই পোজে ছবি তুলবো গোল্ড মেডেলের সাথে, তাই জন্য সে গোল্ড মেডেল পেতে চাইছে। এটা কিন্তু খুব সুন্দর, খুব সিলি, খুব সুন্দর, এটা এই ভাবনাটা সত্যি খুব সুন্দর। আচ্ছা তারপর? তো তখন তারপরে ওই জার্নিটা শুরু হলো আমার ওয়েট কমানোর। তো আমি 68 কেজিতে আমি খেলেছিলাম। আচ্ছা, অতটা কমিয়েছিলাম ওই মোমেন্টে, এর বেশি আর পসিবল হয়নি আমার জন্য। সেটা ক মাসের ডিউরেশনে? নভেম্বর টু জুলাই। আচ্ছা, নভেম্বর টু জুলাই। ওকে। 7-8 এবং ডায়েট, প্র্যাকটিস এবং ডায়েট, 60% ডায়েট আর 40% প্র্যাকটিস, এক্সারসাইজ, ওয়ার্ম আপ, সব এগুলোতে। তো তখন এরকম। অ্যান্ড তারপরে আমি আমাদের অনেক দেশকে হারিয়ে আমি ইন্ডিয়ার জন্য কটা দেশকে হারিয়েছিলে? আমি টোটাল হারিয়েছিলাম 3টে দেশকে। 3টে দেশকে? কি কি দেশ, কোন কোন দেশ? আমার সেমিফাইনালে ছিল ভিয়েতনাম, যারা মেডেল পেয়েছে আমি তাদের কথা বলছি। আমি ইন্ডিয়াতে ফার্স্ট ছিলাম। আর সিলভারে ছিল হচ্ছে তাইওয়ান, আর ব্রোঞ্জে ছিল হচ্ছে ভিয়েতনাম। সেমিফাইনালে আমার খেলা পড়েছিল ভিয়েতনামের সাথে, ফাইনালে খেলা পড়েছিল তাইওয়ানের সাথে। যার সাথে আমার খেলা পড়েছিল ফাইনাল ম্যাচে তার হাইট 5'6". তার হাইট লম্বা, অনেকটাই লম্বা অ্যাজ কম্পেয়ার টু মি, প্রচুর লম্বা। এরকম পিকচার আছে, আমি ফার্স্ট পজিশনে দাঁড়িয়ে আছি, ও সেকেন্ডটাতে দাঁড়িয়ে আছে, স্টিলও আমার থেকে লম্বা। আর তোমার ওই সুন্দর পোস্টার রয়েছে যেটা তোমার ফ্ল্যাগ ধরে, যেটা তোমার ইচ্ছে ছিল। আচ্ছা, শ্রেয়া কি এতটা তৈরি হয়ে গেছে যে শ্রেয়া অন্য কোনো শ্রেয়াকে তৈরি করতে পারবে শিলিগুড়ি শহরে বা অন্য কোথাও? শ্রেয়া চায় যে শ্রেয়ার মতন যেন শ্রেয়া কাউকে পায়, যাতে শ্রেয়া তাকে শ্রেয়ার মতন করে শ্রেয়া তৈরি করতে পারে। আচ্ছা, মানে শ্রেয়ার মতন মানে কেমন? আমি খুব জেদি টাইপের একটা মানুষ, মানে হবে না কেন, এটা হতে হবে, এরকম টাইপের। বাজে দিক থেকে না, ভালো দিক থেকে। আমি নিজের ওপর আমার প্রচুর এক্সপেকটেশন, আমি সত্যি বলতে কারোর উপরে কোনো এক্সপেকটেশন রাখি না, কখনো ফুলফিল হয় না, তাই রাখি না। নিজের উপর আমার প্রচুর এক্সপেকটেশন, কারণ আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মনে হয় আমি নিজেকে কখনো হার্ট করব না, তাই আমার মনে হয় আমি নিজেকে চ্যালেঞ্জ করি, তুই এটা আমার জন্য করে দেখাবি, আমি এটাতে খুশি হব। ওকে, নিজেকে চ্যালেঞ্জ নিজে, তাই আমার এক্সপেকটেশন অনেক বেশি। আমি আমার এক্সপেকটেশনটা ফুলফিল করার জন্য আমি নিজেকে প্রচুর খাটাই, খুব টর্চার করি, যাতে আমি সেগুলোকে ফুলফিল করতে পারি। টর্চার ইন দ্য সেন্স 2 ঘন্টা কেন প্র্যাকটিস করবি, 4 ঘন্টা টানো, এরকম টাইপের। আচ্ছা, কি মনে হয় তাইকোন্ডোতে বা মার্শাল আর্টে ছেলেদের সংখ্যাটা তো যে কোনো স্পোর্টসেই খুব বেশি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শিলিগুড়িতে তাইকোন্ডোতে আর কি ফিউচার তুমি দেখতে চাও, আর কি ফিউচার দেখো, বা অন্য কোনো কেউ যদি আসতে চায় ফিমেলরা, সেক্ষেত্রে কি বার্তা দিতে চাও তুমি? প্রথমে বলবো তো নিজের জন্য স্ট্যান্ড নাও, বাড়ির লোককে বুঝাও যে কোনো স্পোর্ট কখনো জেন্ডার ওরিয়েন্টেড হতে পারে না। আমি ইকুয়ালিটি মানে বুঝি না যে ও ওটা করছে বলে আমাকেও এটা করতে হবে, ইকুয়ালিটি মানে এটা না। ইকুয়ালিটি আমার কাছে ডেফিনেশনই আলাদা, আমি চাই তাই আমি করব, কে করছে কে না করছে ডাজন্ট ম্যাটার। একটা ছেলে করছে বলে আমাকে করতে হবে এরকম না, একটা মেয়ে করছে বলে আমি করব, এটাও তো হতে পারে।
তাই আমার মনে হয় যে নিজের জন্য স্ট্যান্ড নাও, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং দেন ইউ ক্যান। আমার মা খুব চেয়েছিল যাতে আমি খেলাটা ছেড়ে দিই, এটা না যে আমার মা খেলাটাকে মানে পছন্দ করতো না বা আমাকে প্লেয়ার বানাতে চাইনি, এটা যে আমি ব্যথা পেয়ে যাব, মানে ইন দ্য মাদার কনসার্ন আর কি। তো সেখানে আমি যখন 8-এ পড়ি, আমার মা আমাকে টেবিল টেনিসে দেয়, যে তুই টেবিল টেনিসটা খেল, তাইকোন্ডোটা ছেড়ে দে। টেবিল টেনিসেও আমি জিতেছি, আমি টেবিল টেনিসের ম্যাচ খেলেছি, ম্যাচ খেলে আমি রানার আপ হয়েছি, রানার আপ হয়ে ট্রফিটা এনে মাকে দিয়েছি যে তুমি আমাকে শিখিয়েছো, দিস ইজ আ রিওয়ার্ড ফর ইউ, নাও আমাকে আমার তাইকোন্ডো খেলতে দাও। আমি টেবিল টেনিস প্লেয়ার অলসো, যেটা আমি এখন পারসিউ করি না, কিন্তু আমি সব পারি টেবিল টেনিসের। আমি ম্যাচ খেলেছি টেবিল টেনিসে, জিতেছি বহুবার। ছোট থেকে জেতার একটা ইচ্ছে আছেই সবসময় আছে, যে আমি যেটা খেলবো সেটা জিতবো, কিন্তু তাইকোন্ডোটাকে ভালোবাসি। হ্যাঁ, তাইকোন্ডোটা ভালোবাসি। শিলিগুড়িতে তুমি কি স্কোপ দেখো তাইকোন্ডোর? কারণ অনেকেই হয়তো এটার নাম জানে না, এবং অনেকেই, এবং ইন্ডিয়াতেও সেরকম ভাবে দেখতে গেলে এখন হয়তো অনেকটাই বেড়েছে, তবে সেক্ষেত্রে সেই অংশে গিয়ে অতটা খ্যাতি বা অতটা জায়গায় পৌঁছায়নি তাইকোন্ডো। সেখানে দাঁড়িয়ে শিলিগুড়িতে তুমি কি স্কোপ দেখো? শিলিগুড়িতে কি এরকম জায়গা রয়েছে, বা এরকম কোনো জায়গা রয়েছে যেখানে তাইকোন্ডো কেউ ভবিষ্যতে তার ফিউচার তাইকোন্ডোতে দেখতে পারে কোনো স্টুডেন্ট? এই যে ফিউচারের কথা যদি বলি, এটা সম্পূর্ণ যদি আমরা প্রপারলি আদার স্পোর্ট হিসেবে দেখি, যেভাবে বাকি স্পোর্টরা লাইমলাইট পায়, তো সেই হিসেবে তো গভর্নমেন্ট সাপোর্টটা খুবই দরকার। আর যদি সেটা না পায়, তাহলে আমার মনে হয় যে নিজেকে সেইভাবে তৈরি করো, নিজের স্টেজ ফিয়ারটাকে কাটাও, ক্যামেরা শাইটাকে কাটাও, সোশ্যাল মিডিয়াতে গ্রো করো, যাতে পাবলিক প্ল্যাটফর্ম থেকে তুমি নিজের ফলোয়ার গেইন করতে পারো, যাতে যেটা ব্র্যান্ড কোলাবোরেশন আসে সেগুলো পেতে পারো, প্রাইভেট সেক্টর থেকে তুমি স্পন্সরশিপ পেতে পারো। ফর এক্সাম্পল টেকনো আমাকে স্পন্সর করে না, বাট আমার জব টেকনোর থেকে, আমার ইকুইপমেন্টস টেকনোর থেকে, আমাকে যে সাপোর্ট করা হয়েছে খেলার জন্য, যে ব্রেকটা, সেটা টেকনোর থেকে। আমার এখন কলেজ ফিস লাগে না, আমি ফুল ফ্রিতে পড়ি, অ্যান্ড ইন নিয়ার ফিউচার অলসো আমি যা পড়বো টেকনোর আন্ডারে, সেগুলো আমি ফ্রিতেই পড়বো। তো সেই জিনিসগুলো তোমাকে আদায় করে নিতে হবে, যে তুমি কোথায় গেলে কি পাবে, অ্যান্ড সেই পাথটা তোমাকে জানতে হবে। সেই পাথটা জানতে হবে। তার প্রথম স্টেপ হচ্ছে নিজের সোশ্যাল মিডিয়াতে গ্রো করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা আমিও এখনো পর্যন্ত করতে পারিনি, কারণ রিচ আসে না, ভিউজ আসে না। মানুষ ওরকমই সিলি জিনিস দেখতে পছন্দ করে। আজকে আমরা সবাই জানি যে ভিউজ কেমন করে আসে, কিভাবে আসে। সেই সব পাথ তো আমাদের জন্য না, বিকজ আমরা স্পোর্টস পার্সন, নিজেকে সোশ্যাল মিডিয়াতে স্পোর্টস পার্সন হিসেবেই পোর্ট্রে করি। আমার এখন যদি বলি যে কোলাবোরেশন আমার আসে, খুবই কম অ্যামাউন্টে আসে, আর না হলে বাটার ডিল আসে। বাটার ডিলে কোনো লাভই নেই, শুধু যেই প্রোডাক্টটা দিবেন সেটা অ্যাডভার্টাইজমেন্ট। এরকম। যদি তোমায় এরকম দায়িত্ব দেওয়া হয় শিলিগুড়ি শহরে, যদি এরকম দায়িত্ব কোথাও কখনো শ্রেয়া পেয়ে থাকে শিলিগুড়ি শহরে তাইকোন্ডোকে আরো ফ্লারিশ করার বা মার্শাল আর্টকে ফ্লারিশ করার, তাহলে প্রথম 3টে স্টেপ কি হবে? প্রথম 3টে স্টেপ যদি শিলিগুড়িতে, শুধু শিলিগুড়ির পরে আমি রাজ্যে যাব, আগে শিলিগুড়িটা শুনি, শহরকে আগে শুনি। আচ্ছা, প্রথম স্টেপ হবে এই মুহূর্তে যারা প্রেজেন্ট আছে শিলিগুড়িতে অ্যাজ আ স্পোর্টস পার্সন, অ্যান্ড যারা সেই লেভেলটাতে আছে, তোমাকে আগে কষ্ট করে একটা লেভেল পর্যন্ত আসতে হবে লাইমলাইট পাওয়ার জন্য। স্টার্টিংয়ে কেউ হেল্প পায় না, তো সেই জায়গাটা যে আছে, আমার মনে হয় তাদেরকে একটা প্রপার ভ্যালিডেশন দেওয়া দরকার অ্যাজ আ স্পোর্টস পার্সন এই শিলিগুড়িতে। সেকেন্ডলি, একটা প্রপার সেট আপ করা দরকার, যেখানে প্র্যাকটিস করতে হয়। আমাদের প্র্যাকটিসে প্রচুর জিনিস দরকার, একটা স্পেস দরকার, ম্যাটের জায়গা দরকার, বড় একটা এরিনা দরকার, ইকুইপমেন্টস দরকার। যারা খেলতে যায়, যারা খেলার জন্য সিলেক্ট হয়, তাদের কিছু পরিমাণ টাকা দেওয়া দরকার। ধরো ট্রেন ফেয়ার দিয়ে দিল স্টার্টিংয়ে যারা যাচ্ছে, এটা জায়গা। থার্ড যেটা দরকার সেটা হচ্ছে, আমরা তো ছোট ছোট জায়গার থেকে শুরু করি, প্রথমে আমরা কাউন্সিলর, মেয়র, এভাবে জিনিসগুলো আগায়। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে যারা এই পদগুলোতে আছে, তাদেরকে ওই
এই কথাগুলো যারা খেলছে সেই জায়গাটায় নিয়ে যাওয়া দরকার, যেই জায়গাটায় গেলে আসলে তারা হেল্প পাবে। কারণ অনেক কথাই অনেক জায়গায় পৌঁছায় না, তার আগেই ধামাচাপা পড়েছে। এই জিনিসটা দরকার, এই 3টে জিনিস আমি চেঞ্জ করতে চাই। আচ্ছা, তুমি যখন শুরু করেছিলে তখন তাইকোন্ডো যেরকম ফেমাস ছিল, সেক্ষেত্রে প্রতিনিয়ত বা প্রতি বছর যদি বলি একটা সংখ্যা বাড়ে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা পরিবর্তন তুমি দেখো এখন তাইকোন্ডোর, যখন তুমি শুরু করেছিলে তখন থেকে? প্রচুর প্রচুর পরিবর্তন। ইনফ্যাক্ট আমি জিতে আসার পরে এশিয়ান, যেটা 2023-তে খেলি, আমাদের স্কুলে একটা হল রুম বানিয়ে দিয়েছে শুধু তাইকোন্ডোর জন্য। আচ্ছা, আমি আমার স্কুল থেকে পাস আউট হয়ে গেছি কিন্তু 3 বছর আগে, 2022-এ সরি 1 বছর আগে 2022-এ পাস আউট হয়েছি, 2023-এ জিতেছি, আমার 18 বছর তখন। তো তখন 1 বছরের মধ্যে যে চেঞ্জটা হয়েছে, আমরা কিন্তু ওই জায়গাগুলো দেখিনি, ওই জায়গাগুলো পাইনি, ওইভাবে ট্রেনিংও করতে পারিনি। বাচ্চারা চাইলে এখন এক্সট্রা ক্লাস নিতে পারছে, স্কুল থেকে তাদেরকে এক্সট্রা ক্লাসের জন্য সময় দিচ্ছে, টিচার্সরা এক্সট্রাভাবে আসছে, এক্সট্রাভাবে প্র্যাকটিস করাচ্ছে যাতে বাইরে ট্রেনিং নিতে না হয়। যখন স্কুলের জন্য খেলতে যাচ্ছে বা বাইরে বাচ্চারা খেলতে যাচ্ছে, তাদের সেই সময়টা তাদের দেওয়া হচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে তাদেরকে বলছে যে ঠিক আছে, এটা একটু সাইডে রাখো, ওটাতে বেশি ফোকাস করো। তো অনেক চেঞ্জেস এসেছে আমাদের, শুধু শিলিগুড়িতে না, আমি যেখানে লাইক কলকাতায় থাকি সেখানেও স্পোর্টস নিয়ে খুব চেঞ্জেস এসেছে। ওকে, তাইকোন্ডো শিখতে চাইলে কেউ বা কিভাবে, বা সেই সম্পর্কে যদি জানতে চায়, তাহলে কিভাবে তোমার সাথে যোগাযোগ করতে পারবে, বা তুমি কিভাবে তাকে হেল্প করতে চাও, কিভাবে তাকে হেল্প করতে পারবে? তাইকোন্ডো ব্যাপারে মানে ইন্টারেস্ট আছে, কি করে কথা বলবে? আচ্ছা, আমি কোনো সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুক এসবে নেই, আমি ইনস্টাতে আছি। তো ইনস্টাতে আমাকে ডিএম করতে পারে, কেমন করে কি করতে পারে, আই ক্যান হেল্প দেম আউট। ওকে, শ্রেয়া বসাক _17। যারা ভবিষ্যতে আসতে চাইছে খেলতে, তাইকোন্ডো নিয়ে ইন্টারেস্ট আছে, তাদের সম্পর্কে কি বলবে? যারা উদ্দেশ্যে কি বলবে? যারা তাইকোন্ডো নিয়ে আসতে চাইছে তাদেরকে বলবো প্রচুর হাসেল করতে হবে। সহজে কিছু পাওয়া যায় না, আমিও পাইনি, তোমরাও পাবে না। সহজে পেলে জিনিসটার ওই যখন পেয়ে যায় না, তো সেই হ্যাপিনেসটা থাকে না। আমি 10 বছর ধরে প্র্যাকটিস করছি, 10-11 বছর ধরে লাইমলাইট পেয়েছি এখন। তো এই 10 বছর ধরে উইদাউট এনি এক্সপেকটেশন যে আমি কিছু পাবো ইন রিটার্ন, আমার বাবা মাও খরচা করে গেছে আমার উপরে, আমিও আমার খেলাকে সময় দিয়ে গেছি, মেডেল জিতে গেছি। সেই জিনিসটা আমি 10 বছর পরে পেয়েছি, যেইটুকুই প্ল্যাটফর্ম পাই। আজকে এই প্ল্যাটফর্মে যে বসে আছি সেটাও 10 বছর পরেই পেয়েছি। তো এই টাইমিংয়ে যদি তোমরা ভাবো যে আমি কেন হচ্ছে না 2-3 বছরে আমি ছেড়ে দিব খেলা, তাহলে আমার মনে হয় যে খেলাটা তোমার জন্য না। 9 বছর বয়স থেকে শুরু তার মার্শাল আর্টের বা তাইকোন্ডোর যাত্রা। 15টা গোল্ড মেডেল পেয়েছে সে, পাশাপাশি সিলভারও রয়েছে 8টি। জেদ ছিল একটা পোজে ছবি তুলবো গোল্ড এর সাথে বা গোল্ড মেডেলের সাথে, সেটা মাথায় নিয়ে মাত্র কয়েক মাসের প্রচেষ্টায় গোল্ড মেডেল পেয়ে সেই পোজে ছবি তুলে ইন্ডিয়াকে গর্বিত করেছে সে। আজ তার সাথে কথা বলেছি আমরা, শ্রেয়া বসাক, মার্শাল আর্ট আর্টিস্ট, শিলিগুড়ি লাইভের এই এপিসোডে। আগামীতে আবারও অন্য মুখ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে। আজ অনেকটা জানলাম, অনেকটা শুনলাম, জানলাম ধৈর্য ধরলে, ইচ্ছা করলে, যদি ইচ্ছা শক্তি প্রবল হয়, তাহলে অনেকটাই কিন্তু পথ অতিক্রম করা যায়, নিজের ইচ্ছার দিকে এগিয়ে যাওয়া যায়। ততক্ষণে যেটা বিদায় দিন আমাকে, নমস্কার।